আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, আজকে মডেল কোশ্চেন 18তে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। সম্মানিত স্যারগণ, শুরুতেই আপনাদেরকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তা আপনাদের কাছে পৌঁছে যায়, সেই সাথে আমার পরিচিতিটা একটু সম্প্রসারিত হয়। তো সম্মানিত স্যারগণ, শুরুতেই বাংলা থেকে কোশ্চেন নম্বর 1, সমাস শব্দের ব্যুৎপত্তি কোনটি? সঠিক উত্তর অপশন ক, সম যুক্ত অস যুক্ত অ। পরের প্রশ্ন নম্বর 2, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর অপশন খ, 1907 সালে। এর হিন্টস দেওয়া হয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে এটি আবিষ্কার করেন। পরের প্রশ্ন নম্বর 3, সন্ধি বিচ্ছেদ করুন ক্ষুধার্থ। খুবই ইম্পর্টেন্ট একটা সন্ধি বিচ্ছেদ। সঠিক উত্তর অপশন ক, ক্ষুধা যুক্ত ঋতু। হিন্টস দেওয়া হয়েছে, স্বরে অকার কিংবা আকারের পরে ঋতু থাকলে উভয় মিলে আর হয়। পরের প্রশ্ন নম্বর 4, যা বলা হয়নি, এক কথা কি বলা হয়? সঠিক উত্তর অপশন খ, অনুক্ত। পরের প্রশ্ন নম্বর 5, অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন ক, অপদার্থ। পরের প্রশ্ন 6, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? সঠিক উত্তর অপশন খ, আব্দুল লতিফ। সম্মানিত স্যারগণ, এখানে হিন্টস দেওয়া হয়েছে, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ হলেও প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। প্রশ্ন নম্বর 7, অফিসিয়াল চিঠিপত্রে অনুলিপি নিচের কোনটির জন্য দেওয়া হয়? সঠিক উত্তর অপশন খ, অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। প্রশ্ন নম্বর 8, নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন ক, তটিনী। পরের প্রশ্ন নম্বর 9, নিচের কোন শব্দে স্বভাবতই মধ্যাহ্ন স হয়েছে? সঠিক উত্তর অপশন ক, আষাঢ়। 10 নম্বর প্রশ্নে, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর ক, সুসময়। প্রশ্ন নম্বর 11, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ইউবিকুইটাস। কারেক্ট আনসার ইজ অপশন বি, omnipresent. Question number 12, the word pragmatic is best described as. Correct answer is option B, practical. Question number 13, identify the correct blending word. আমরা এর আগেও জেনেছি স্যার যে ব্লেন্ডিং ওয়ার্ড মানে যে ওয়ার্ডগুলো দুটো শব্দের অংশ বিশেষ থেকে তৈরি হয়। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, মটেল, যেটা মোটর এবং হোটেলের অংশবিশেষ থেকে তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন নম্বর 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হোমোফোন ফর দ্য ওয়ার্ড ওয়েট? সম্মানিত স্যারগণ, আপনাদের মনে আছে হোমোফোন মানে সমুচ্চারিত শব্দ, তাহলে একেবারে সিমিলার উচ্চারণ যে দুটো শব্দ সেগুলো আমরা এখান থেকে চুজ করব। তো ওয়েট শব্দটির সমুচ্চারিত শব্দ বা হোমোফোন কোনটি? সঠিক উত্তর অপশন এ, ওয়েট। Question number 15, what is the meaning of the Latin phrase ab initio? Correct answer is option A, from the beginning. Question number 16, pros and cons means. Correct answer is option A, merits and demerits. Next question number 17, choose the correct sentence regarding subject verb agreement. Correct answer is option B, the color of his eyes is blue. Next question number 18, what is the verb form of the word ability? Correct answer is option C, enable. Question number 19, which one is the correct report writing format for a formal event? Correct answer is option A, title, reporter's name, date and body. Next question 20, which punctuation mark is used to separate item in a list when the item themselves contain commas? সম্মানিত স্যারগণ, এখানে বোঝাচ্ছে যে কমা দিয়ে যে সকল আইটেমগুলোকে পৃথক করা হয়েছে সেগুলোকে পরিপূর্ণ সেপারেট করতে কোন চিহ্নটি ব্যবহার করা হবে? কারেক্ট আনসার ইজ অপশন এ, সেমিকলন। এর সাথে শেষ হলো আমাদের বাংলা এবং ইংরেজি থেকে 10টি করে মোট 20টি প্রশ্ন। এবারে শুরু হচ্ছে আইসিটি থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 21, এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টের দুটি কলামের মাঝখানের খালি জায়গাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, কলাম স্পেসিং বা গুটার।
কোশ্চেন নম্বর 22, MS এক্সেলে সারণীর সবচেয়ে নিচের ডানে অবস্থিত ছোট বর্গটি যা দিয়ে ফর্মুলা ড্রাগ করা হয় তাকে কি বলা হয়? সম্মানিত স্যারগণ, যারা আপনারা এক্সেলে কাজ করেছেন খেয়াল করে দেখবেন যে সেলগুলো ডানে কার্সর রাখার জায়গায় একটি ছোট্ট বর্গক্ষেত্র আকার আসে, যেটাকে মাউস দিয়ে ক্লিক করে ধরে টান দিলে সবগুলো যোগফল বা যেটা আমরা চাইবো কপি পেস্ট ইত্যাদি হয়ে যায়। সেই চিহ্নটির নাম কি বা সেই বর্গক্ষেত্রটির নাম কি সেটা জিজ্ঞেস করা হয়েছে। কারেক্ট আনসার অপশন বি, ফিল হ্যান্ডেল। মানে ওটা দিয়ে যেহেতু পূরণ করা হয়, এক টান দিলেই সব পূরণ হয়ে যায়, সে কারণে নাম হচ্ছে ফিল হ্যান্ডেল। পরে কোশ্চেন নম্বর 23, ই-রথি সিস্টেমে কোনো পত্রের উপর ডাউনলোডের পরিবর্তে অনলাইন প্রিভিউ দেখার জন্য কোন সফটওয়্যারটি ব্রাউজারে থাকা প্রয়োজন? কারেক্ট আনসার ইজ অপশন বি, PDF ভিউয়ার / ব্রাউজার প্লাগইন। কোশ্চেন নম্বর 24, অনলাইন বিভিন্ন শিক্ষা পোর্টালে যেমন NU বা DSAC একবার লগ ইন করে একাধিক সার্ভিস পাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, SSO বা সিঙ্গেল সাইন অন। এই সিঙ্গেল সাইন অন অপশনটি অন করে রাখলে একবার লগ ইন করলে বিভিন্ন অপশনে কাজ করা সম্ভব। পরের প্রশ্ন নম্বর 25, ইমেল পাঠানোর সময় সাবজেক্ট লাইনে সাধারণত কি লেখা হয়? কারেক্ট আনসার অপশন বি, মেইলের মূল উদ্দেশ্য বা বিষয়বস্তু লেখা হয়। পরের প্রশ্ন নম্বর 26, পাসওয়ার্ড সুরক্ষার জন্য ব্যবহৃত ব্রুট ফোর্স অ্যাটাক প্রতিরোধে নিচের কোনটি সবচেয়ে কার্যকর? কারেক্ট আনসার ইজ অপশন বি, পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা। কোশ্চেন নম্বর 27, শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে ব্যবহৃত গুগল শিটে একাধিক ব্যক্তি একসাথে কাজ করাকে কি বলা হয়? কারেক্ট আনসার অপশন বি, রিয়েল টাইম কোলাবোরেশন। কোশ্চেন নম্বর 28, কোনো ছবির গুণগত মান বা স্বচ্ছতা বজায় রেখে ফাইলের আকার ছোট করার জন্য কোন ফরম্যাটটি সবচেয়ে জনপ্রিয়? সম্মানিত স্যারগণ, বিভিন্ন ফরম্যাটকে আমরা কিন্তু কম্প্রেস করে ছোট করতে পারি, কিন্তু খুবই জনপ্রিয় বা খুবই কার্যকর হচ্ছে যদি সেই ফরম্যাটটি PNG বা JPEG ফরম্যাটে হয়, তাহলে সেটাকে ফরম্যাট করা মানে গুণগত মানটাকে একেবারে অক্ষুণ্ণ রেখেই ছোট করা সবচেয়ে সুন্দর পদ্ধতি। সুতরাং কারেক্ট আনসার অপশন বি, PNG অর JPEG। কোশ্চেন নম্বর 29, ই-গভর্নেন্সের আওতায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সরাসরি মোবাইলে পাঠানোর পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, G2P। সম্মানিত স্যারগণ, এই সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, ই-গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক শাসন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে শাসন কার্যকে বিভিন্ন স্তরাইজেশন করাটাই হচ্ছে ই-গভর্নেন্স। তো এটা কি কি ধরনের হয়? G2B গভর্নমেন্ট থেকে বিজনেস, G2P হচ্ছে গভর্নমেন্ট টু পার্সন, অর্থাৎ গভর্নমেন্ট থেকে সরাসরি একটা পার্সন যখন কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। P2G হচ্ছে পার্সন থেকে গভর্নমেন্ট, অর্থাৎ আমি মন্ত্রণালয়ে সরাসরি কোনো বিষয়ে অভিযোগ করতে চাই, সুতরাং সেটি একজন পার্সন সরাসরি গভর্নমেন্টের কাছে অভিযোগটি করতে পারে। অথবা জন্ম নিবন্ধন আবেদন করছে অনলাইনে, সেটাও সরাসরি একজন পার্সন সরাসরি গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারছে। G2G গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট, অর্থাৎ এক দেশের সরকার থেকে আরেক দেশের সরকার, অথবা একই দেশের বিভিন্ন দপ্তরের মধ্যে যে যোগাযোগ, সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। পরের প্রশ্ন নম্বর 30, MS পাওয়ার পয়েন্টে একটা স্লাইডের নির্দিষ্ট টেক্সটে ইন্ট্রেন্স বা এক্সিট ইফেক্ট দেওয়াকে কি বলা হয়? কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, অ্যানিমেশন। এবার শুরু হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা কোশ্চিন। সম্মানিত স্যারগণ, কোশ্চিন নম্বর 31, একটা ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? স্যারগণ, আপনাদের সূত্রটি মনে আছে নিশ্চয়ই, আমি আরেকবার স্মরণ করে দিতে চাই। ফর্মুলাটি হলো আওয়ার ইন্টু 60 এবং মিনিট ইন্টু 11। এই দুটো রাশির মান বের করতে হবে, করে এই দুটোর মধ্যে যেটি বড় তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, করলেই যেটা রেজাল্ট হবে সেটা হচ্ছে ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ। এখানে আমরা দেখছি 3টা বাজে, মানে মিনিট কিন্তু এখানে নাই, 0। সুতরাং আমাদের 3টা বাজে মানে 3 গুণন ঘন্টা হচ্ছে 3 গুণন 60 মানে হচ্ছে 180 ডিগ্রি, আর মিনিট যেহেতু 0, সুতরাং এই রেজাল্টটা হবে 0। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ঘন্টা কাটার 3 ঘন্টা 3 বলা আছে, তাহলে 3 × 60 = 180 এবং মিনিট 0 হওয়ার কারণে মিনিট 0 × 11 মানে 0। এই দুটোর মধ্যে বড় হচ্ছে 180। তাহলে এখন এই 180কে
2 দিয়ে ভাগ করলেই আবারও বলে রাখছি, দুটোর মধ্যে যে বড় তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই 2 কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ। সুতরাং এখানে কোণ আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 90 ডিগ্রি। পরের প্রশ্ন নম্বর 32, 2 পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 পাওয়ার x প্লাস 2 হলে x এর মান কত? খুবই চমৎকার একটি অঙ্ক, যেটা এসছে সূচক থেকে। সম্মানিত স্যারগণ, অঙ্কটা আমি একটু ক্লিয়ারলি দেখিয়ে দিতে চাই। দেওয়া আছে 2 পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 4 পাওয়ার x প্লাস 2। এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। সুতরাং 2 পাওয়ার 2 স্কোয়ার দিয়েছি, আর তার সাথে পাওয়ার যেটা x প্লাস 2 ছিল গুণ, সেটাকে গুণ করে দিয়েছি। আমরা জানি একই রাশির পাওয়ার দুটো হলে বা একাধিক হলে সেই পাওয়ারগুলো গুণ করে ফেলতে হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে 2 পাওয়ার x প্লাস 7 থাকলো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে 2 পাওয়ার, এই 2 দিয়ে আমরা x প্লাস 2কে গুণ করলে 2x প্লাস 4 হয়, রেখে দিলাম। এবারে সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে দুটি রাশি দিয়ে সমীকরণ গঠিত হয়েছে তাদের যদি বেজ ইকুয়াল হয় তাহলে আমরা পাওয়ারকে ইকুয়াল বলতে পারি, আবার পাওয়ার যদি ইকুয়াল হয় বা একই হয় তাহলে আমরা বেজকে ইকুয়াল বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বেজ একই, 2 2। সুতরাং এক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইডের 2 এর পাওয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের পাওয়ার 2 এর পাওয়ার ইকুয়াল হবে। তার মানে x প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4 হলো। এখন আমরা এটাকে 2x থেকে ওই x বাদ দিলে x হয়, আর 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, তাহলে x ইকুয়াল টু 3 পাওয়া গেল। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, x ইকুয়াল টু 3। পরের প্রশ্ন নম্বর 33, একটা বর্গক্ষেত্রের পরিসীমা তার কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? খুবই ব্যতিক্রম একটি কোশ্চিন। এটার জন্য দুটি ফর্মুলা আমাদেরকে জানতে হবে। প্রথমত, বর্গক্ষেত্রের পরিসীমা কীভাবে বের করতে হয়? আমরা জানি যে কোনো চতুর্ভুজের বা ত্রিভুজের বা যে কোনো ভুজের পরিসীমা হচ্ছে ভুজগুলোর যোগফল। বর্গের কোনো বাহুর পরিমাণ দেওয়া নাই, সুতরাং আমরা ধরে নিচ্ছি বাহুটি হচ্ছে এ। তাহলে এর পরিসীমা কত হবে? কয়টা বাহু আছে? 4টা। তাহলে a প্লাস a প্লাস a, অর্থাৎ পরিসীমা হবে হচ্ছে 4a। আচ্ছা, এবারে কর্ণের ফর্মুলা হচ্ছে কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। সুতরাং কর্ণ হচ্ছে √2 ইন্টু a। এখন আমরা বলছি যে এই দুজন কে কার কত গুণ। তো আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই উপরেরটা 4 এটা বড় আর নিচে √2 a হচ্ছে ছোট। সুতরাং কত গুণ বের করতে হলে এই বড়টাকে ছোট দিয়ে ভাগ করে ফেলি। অর্থাৎ এখন যেটা করব 4a ভাগ √2a। তো আমরা এখান দেখছি a আর a কেটে গেল যেহেতু ভাগ আকারে, আর √2 দিয়ে 4কে কাটতে গেলে আমাদের যেটা করতে হবে 4 সময় লেখা যায় 2 ইন্টু 2। তো একটা টুকে আমরা করে নিলাম 2 ইন্টু √2 ইন্টু √2। তার মানে একটা 2 হচ্ছে 2 আর বাকি দুটো 2, একটা 2কে √2 ইন্টু √2 রাখা যায়। তাহলে উপরে দাঁড়ালো একটা 2 হচ্ছে 2 আর আরেকটা 2, যে 4 এর যে দুটো ওর মধ্যে একটা 2 থাকলো আর একটা 2 হচ্ছে √2 ইন্টু √2 রাখা গেল, আর নিচে √2 ছিল, √2 থেকে গেল। এবার এই √2কে এই √2 দিয়ে কেটে দিলে উপরে আনসার থাকলো 2√2। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 2√2 গুণ। পরের প্রশ্ন নম্বর 34, 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সম্মানিত স্যারগণ, এই প্রবলেমটি আমরা মোটামুটি সবাই জানি। শুধু আমাদের দেখিয়ে দিচ্ছে বৃহত্তম সংখ্যা লিখতে গেলে বড় থেকে উল্টা দিকে ছোট দিকে সাজিয়ে লিখলে বৃহত্তম সংখ্যা হয়ে যায়। এখানে আছে আমাদের 2 3 আছে, 2 আছে, 1 আছে, 0 আছে, তাহলে বৃহত্তম সংখ্যা এটা। আর ক্ষুদ্রতম সংখ্যা হলো ছোট থেকে বড় দিকে সাজানো, কিন্তু সতর্ক হচ্ছে 0কে কখনো আগে লেখা যাবে না। সুতরাং 0 আগে থাকলে আমরা 0-র পরে ছোট কোনটা? 1, তাহলে 1কে আগে লিখলাম, তারপরে 0কে লিখবো, তারপরে সংখ্যাটা হবে যেটা 2 সেটা লিখলাম, তারপরে লাস্ট সংখ্যা হচ্ছে বড় 3 লিখলাম। এখন এই দুটো বিয়োগ করে ফেলে যেটা হয় সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখছি 10 থেকে 7 3 বাদ দিলে 7, হাতে রইল 1 3, 8 আর 3 11, হাতে রইল 1 বাদ দিলে থাকে 1, আর এখানে 2, তাহলে 2187। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 35, কোন বৃত্তের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? সম্মানিত স্যারগণ, কোশ্চেনটাকে একটু ক্রিটিক্যালভাবে সাজিয়েছে, কিন্তু উত্তরটি খুব সূক্ষ্মভাবে খুব সিম্পলি লুকিয়ে রাখা হয়েছে। একটু আমরা খেয়াল করে দেখতে হবে যে একটা বৃত্ত, এটা হলো একটা বৃত্ত, জ্যা মানে
ধরে নিলাম এখানে কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা, এই জ্যাটা দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার দেওয়া আছে। এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আসলে তো এই লম্বের দৈর্ঘ্যটুকু দেওয়া আছে 10, সুতরাং আমাকে কোনো ক্যালকুলেশন বা কোনো ফর্মুলা কোনো কিছু ব্যবহার করতে হবে না, একটু চালাকি করে দেওয়া আছে। কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 10 হলে যে সেন্টিমিটার দূরে সেটাই তো লম্ব দৈর্ঘ্য, সুতরাং সঠিক আনসার অপশন সি 10 সেন্টিমিটার। প্রশ্নের মধ্যেই উত্তর লুকানো রয়েছে। এবার শুরু হচ্ছে সাধারণ জ্ঞান থেকে। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কর্কট ক্রান্তি রেখা কোন জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করেছে? সঠিক উত্তর অপশন ডি, উপরে সবগুলো, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি চলে গেছে। পরের প্রশ্ন নম্বর 37, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কনসার্ট ফর বাংলাদেশ এর মূল উদ্যোক্তা জর্জ হ্যারিসন কোন বাদ্যযন্ত্র দলের সদস্য ছিলেন? সঠিক উত্তর অপশন বি, দ্য বিটল। পরের প্রশ্ন নম্বর 38 বা 38, সেকেন্ডারি মার্কেট নিচের কোনটির সাথে সরাসরি সম্পৃক্ত? মুদ্রা বাজার, শেয়ার বাজার, শ্রম বাজার, পণ্য বাজার। সঠিক উত্তর অপশন বি, শেয়ার বাজার। পরের প্রশ্ন নম্বর 39, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত রেখা? সঠিক উত্তর অপশন খ, ভারত ও পাকিস্তান। এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর অঞ্চলের দুই দেশের সামরিক নিয়ন্ত্রণ রেখা। পরের প্রশ্ন নম্বর 40, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত অসলো শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1993 সালে। এবারে প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে প্রশ্ন নম্বর 41, বাংলাদেশের শিক্ষা প্রশাসনিক কাঠামোতে এনসিটিবি এর প্রধান কাজ কোনটি? সম্মানিত স্যারগণ, এইরকম টাইপের প্রশ্ন ইতিপূর্বে আমরা বিভিন্ন মডেলে করেছি। সঠিক উত্তর অপশন বি, কারিকুলাম ও পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে তার প্রধান কাজ। পরের প্রশ্ন নম্বর 42, নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতায় ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক পর্যায় কোনটি? সঠিক উত্তর অপশন বি, বিকল্প সমূহ বিশ্লেষণ ও সর্বোত্তমটি গ্রহণ। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার আর কি কি বিকল্প হতে পারে সেইগুলো বিশ্লেষণ করার পরে এর মধ্যে যেটা ভালো লাগলো বা সর্বোত্তম মনে হলো সেটাকে গ্রহণ করাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সঠিক পর্যায়। পরের প্রশ্ন নম্বর 43, কারণ দর্শানোর নোটিশ এর ইংরেজি পরিভাষা কোনটি? এটা আমরা সবাই জানি স্যার। সঠিক উত্তর অপশন ক, শোকজ নোটিশ। পরের প্রশ্ন হচ্ছে 44, এটা কারিগরি থেকে নেওয়া হয়েছে, যদিও কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটি এর অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তদারকি করেন কোন বিভাগ? সঠিক উত্তর অপশন বি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। পরের প্রশ্ন নম্বর 45, দাপ্তরিক যোগাযোগে স্মারক নম্বর প্রদানের উদ্দেশ্য কি? অর্থাৎ কোনো ফরওয়ার্ডিং বা কোনো কিছু যখন আমরা কোনো অফিসের জন্য ব্যবহার করি বা দেই তখন স্মারক নম্বর কেন ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, পত্রের ট্র্যাকিং ও রেফারেন্স সংরক্ষণ করার জন্য। প্রশ্ন নম্বর 46, শিক্ষা নেতৃত্বে টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন বি, পারস্পরিক সমন্বয় ও লক্ষ্য নির্ধারণ। প্রশ্ন নম্বর 47, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ মূলত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, দাপ্তরিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রশ্ন নম্বর 48, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবস্থাপনায় লগ বুক বা লগ বই কি লিপিবদ্ধ করে? সঠিক উত্তর অপশন বি, শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন বিতরণ ও ব্যবহার। পরের প্রশ্ন নম্বর 49, বদলি নীতিমালা 2024 অনুযায়ী সমতলের শিক্ষক দুর্গম পাহাড়ি অঞ্চলে বদলি হতে চাইলে তাকে কত বছর সেখানে থাকতে হবে? সঠিক উত্তর অপশন এ হচ্ছে 1 বছর। প্রশ্ন নম্বর 50, নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে কোন কমিটি গঠন করা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন বি, নৈতিকতা কমিটি বা শুদ্ধাচার কমিটি। এবার শুরু হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা থেকে 10টি প্রশ্ন। প্রথম প্রশ্ন 51 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের আকস্মিক ব্যয় বা কন্টিজেন্সি ফান্ড সাধারণত মোট বাজেটের কত শতাংশ ধরা হয়? সঠিক উত্তর অপশন বি, 5%। 52 নম্বর প্রশ্ন, ক্যাশ বই কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কখন প্রদান করা হয় এই ক্যাশ বইতে? সঠিক উত্তর অপশন বি, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করা হলে। পরের প্রশ্ন নম্বর 53, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাশ বই সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর অপশন এ, এক দাখিলা পদ্ধতি। পরের প্রশ্ন নম্বর 54, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক নীতিমালা 2023 অনুযায়ী
কত টাকার ঊর্ধ্বে ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডারিং মেথড পদ্ধতি অনুসরণ করতে হবে। সঠিক উত্তর অপশন এ 5 লক্ষ টাকা। 55 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠানের দৈনন্দিন অনির্ধারিত খরচের জন্য প্রতিষ্ঠান প্রধান এর কাছে অগ্রিম টাকা যে রাখা হয় সেই টাকাটাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি ইমপ্রেসড মানি, এর বাংলা হচ্ছে খুচরা নগদ তহবিল। পরের প্রশ্ন নম্বর 56, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশ বিতরণের জন্য কোন ব্যাংকে হিসাব খোলা বাধ্যতামূলক? সঠিক উত্তর বি রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক। পরের প্রশ্ন নম্বর 57, প্রতিষ্ঠানের অব্যবহৃত ও অবিক্রয়যোগ্য মালামাল বিক্রির জন্য গঠিত কমিটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সার্ভে কমিটি। প্রশ্ন নম্বর 58, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষার প্রতিবেদন কার কাছে পেশ করতে হয়? সঠিক উত্তর অপশন বি গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি। প্রশ্ন নম্বর 59, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা সাধারণত কার মাধ্যমে সম্পন্ন করা হয়? সঠিক উত্তর অপশন সি ম্যানেজিং কমিটি দ্বারা গঠিত নিরীক্ষা উপকমিটি দ্বারা। প্রশ্ন নম্বর 60, ভাউচারবিহীন ব্যয়ের ক্ষেত্রে নিরীক্ষক বা অডিটর সাধারণত কোন ধরনের মন্তব্য প্রদান করেন? সঠিক উত্তর অপশন বি আপত্তিকর বা নেতিবাচক মন্তব্য। এবার শুরু হচ্ছে কারিগরি বা জেনারেল বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে। আজকে আমি 3টা ব্যবস্থাকেই মোটামুটি খুবইভাবে সন্নিবেশিত করার চেষ্টা করেছি। কিছু প্রশ্ন কারিগরি থাকলেও অধিকাংশ প্রশ্ন মাদ্রাসা এবং জেনারেলের জন্য খুবই প্রযোজ্য, অর্থাৎ সকলের জন্য একই প্রশ্ন। প্রথম প্রশ্ন নম্বর 61, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা কমিটি নীতিমালা 2010 অনুযায়ী কমিটির কোনো সিদ্ধান্তের বিষয়ে ভোট সমান হলে কার নিকট কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকে? সঠিক উত্তর অপশন বি সভাপতি। এবং মজার ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র কারিগরি শিক্ষার জন্য প্রযোজ্য নয়, সকল শিক্ষা ব্যবস্থার জন্য প্রযোজ্য। যদিও প্রশ্নটিতে কারিগরি ব্যবহার করা হয়েছে, কিন্তু মাদ্রাসা, জেনারেল বা কারিগরি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রযোজ্য। পরের প্রশ্ন নম্বর 62, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতা নির্ধারণে যদি 2 বা ততোধিক শিক্ষকের যোগদানের তারিখ একই হয় তবে কোনটিকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়? সম্মানিত ছাত্রছাত্রী, আমাদের সকলেরই জানা, সেটা হলো বয়স। পরের প্রশ্ন নম্বর 63, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি 1982 এর বিধি 3 অনুযায়ী কোন শূন্য পদে নিয়োগের জন্য কমপক্ষে কতটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রদান করতে হবে? সঠিক উত্তর অপশন বি 2টি। পরের প্রশ্ন নম্বর 64, এমপিও নীতিমালা 2021 অনুযায়ী কাম্য শিক্ষার্থী ফলাফল অর্জনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানে এমপিও কত শতাংশ কর্তন করার বিধান আছে? সঠিক উত্তর অপশন বি 50%। পরের প্রশ্ন নম্বর 65, বিএনকিউএফ এর কাঠামো অনুযায়ী লেভেল 4 বা লেভেল 4 নিচের কোন স্তরের যোগ্যতাকে নির্দেশ করে? সঠিক উত্তর অপশন সি ন্যাশনাল স্কিল সার্টিফিকেট বা এনএসসি 4 বা 4। সম্মানিত স্যারগণ, আমি এই বিএনকিউএফ-এর যে 10টি মডেল আজকের লেকচারের সব শেষে এটা সংযোজন করেছি। আশা করি এই বিএনকিউএফ নিয়ে সকলেই নিজেদের ধারণাগুলো পরিষ্কার করে নিতে পারবেন। প্রশ্ন নম্বর 66, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কাঠামোর অধীনে ভোকেশনাল ও বিএম শাখাগুলোর আর্থিক তদারকি মূলত কোন দপ্তরের মাধ্যমে হয়? সঠিক উত্তর অপশন সি কারিগরি শিক্ষা অধিদপ্তর ও সিএও। 67 নম্বর প্রশ্ন হচ্ছে, শাস্তি ও আপিল বিধিমালা অনুযায়ী কোনো শিক্ষককে অসদাচরণ এর দায়ে অভিযুক্ত করলে তাকে কারণ দর্শানোর জন্য ন্যূনতম কতদিন সময় দিতে হয়? অপশন বি সঠিক উত্তর হচ্ছে 7 দিন। পরের প্রশ্ন নম্বর 68, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বিএনকিউএফ অনুযায়ী লেভেল 1 কোন স্তরের প্রাক যোগ্যতা হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তর অপশন এ ক্লাস 8 সমমান। 69 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক গণিতে চলক এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? চলকের মান নির্দিষ্ট নয়, এটা হচ্ছে সঠিক ছিল। তারপরে এটি ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, এটাও সঠিক ছিল। চলকের মান গাণিতিক প্রক্রিয়া ভেদে পরিবর্তন হয়, এটাও ঠিক। তাহলে চলক ও ধ্রুবক সবসময় একই অর্থ বহন করে, এটাই হলো সঠিক নয়। অর্থাৎ চলক আলাদা অর্থ বহন করে, ধ্রুবক আলাদা অর্থ বহন করে। তাহলে সঠিক নয় হচ্ছে একই অর্থ বহন করে, এই কথাটি সঠিক নয়। পরের প্রশ্ন নম্বর 70, সরল সুদে 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? সম্মানিত থাকুন, এটা মূলত কারিগরি শিক্ষকদের জন্য ব্যবসায়িক গণিত থেকে কোশ্চেনটি করা হয়েছে। তো এখানে আমরা সরল সুদের জন্য ফর্মুলাটি জানি, I = PIN। PIN, এখানে আয় হচ্ছে সুদের পরিমাণ। সুদ আসলের ক্ষেত্রে আবার এটা জানি আমরা A =
সুদ যোগ আসল, এখানে সুদ হচ্ছে আয়ের মান হচ্ছে পি আই এন, আর আসল হচ্ছে কি বলি, তাহলে পি প্লাস পি আই এন। দূর থেকে যদি আমি পি কমন নিই তাহলে ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে পি ইন্টু 1 প্লাস আইএন, পি ইন্টু 1 প্লাস আইএন, কোনো পাওয়ার নাই, প্লাস আইএন। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যেতে পারি, এখানে বলেছে যে সুদ আসলে হবে দ্বিগুণ, তাহলে এক্স এর মান, এ এর মান যদি 2x হয় আর ডান দিকে পি এর মান হচ্ছে এক্স, আর ডানে দ্বারা থাকলো সেটা হচ্ছে যে 1 প্লাস আইটা আমাদের বের করতে হবে, যেখানে এন এর মান দেওয়া আছে 5 বছর, সুতরাং 5। তাহলে এখান থেকে আমাদের আয়ের মানটা বের করতে পারলে হয়ে গেল। এক্স কে প্রথমে, এটা যেহেতু গুণ আকারে আছে, এটা সরি এটা হবে গুণ আকারে হবে, তাহলে এক্সটা গুণ তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে থাকলে বামে থাকলো 2 এক্স বাই এক্স করলে 2 থাকবে, আর এখানে আছে 1 প্লাস 5i, 1 প্লাস 5i। তা আয়ের মান বের করতে গেলে আমি কি করব, এই 1কে বাম দিকে পার করে দেবো, তাহলে এদিকে 1 হয়ে যাবে, 1 সমান 5i, i সমান হবে 1/5, i ইকুয়াল টু 1/5, 1/5 মানে হচ্ছে 5×10.2, আর পার্সেন্টেজ করলে 20% হবে, সুতরাং সঠিক উত্তর অপশন বি 20%। পরের প্রশ্ন নম্বর 71, আর্থিক বিধি অনুযায়ী ক্যাশ বহি প্রতিদিন কার মাধ্যমে ক্লোজ বা বন্ধ এবং স্বাক্ষরিত হতে হয়, সঠিক উত্তর প্রতিষ্ঠান প্রধান, অপশন সি। পরের প্রশ্ন নম্বর 72, লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কোন সুবিধা পান, সঠিক উত্তর অপশন বি, সাধারণ শেয়ার হোল্ডারদের আগে নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। তার মানে পরের প্রশ্ন নম্বর 73, অংশীদারি ব্যবসায় সক্রিয় অংশীদার বলতে কাদের বোঝানো হয়, সঠিক উত্তর অপশন বি, যিনি মূলধন দেন এবং ব্যবসা পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন। প্রশ্ন নম্বর 74, হিসাব বিজ্ঞানে রেওয়া মিলে গেলেও কোন ধরনের ভুল রয়ে যেতে পারে, সঠিক উত্তর অপশন বি, নীতিগত ভুল বা এরর অফ প্রিন্সিপাল। প্রশ্ন নম্বর 75, উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি, সঠিক উত্তর অপশন এ, প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ শ্রম প্লাস প্রত্যক্ষ খরচ। পরের প্রশ্ন নম্বর 76, অফিস ব্যবস্থাপনায় প্রেষণা প্রদানের ক্ষেত্রে হাইজিন ফ্যাক্টর নিচের কোনটিকে নির্দেশ করে, সঠিক উত্তর অপশন এ, বেতন ও কর্মপরিবেশ। পরের প্রশ্ন নম্বর 77, দাপ্তরিক কাজে ফাইল নোট এ প্যারা নম্বর প্রদানের উদ্দেশ্য কি, সঠিক উত্তর অপশন বি, নির্দিষ্ট অনুচ্ছেদকে সহজে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। প্রশ্ন নম্বর 78, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় TMIS এ শিক্ষকদের তথ্য হালনাগাদ করার চূড়ান্ত দায়িত্ব কার, সঠিক উত্তর অপশন বি, প্রতিষ্ঠান প্রধানের। এবং সম্মানিত স্যার, এটা কারিগরির জন্য নয়, মাদ্রাসা জেনারেল সকলের জন্য প্রতিষ্ঠান প্রধানেরই দায়িত্ব হচ্ছে তাদের তথ্য হালনাগাদ করা, এবং সেক্ষেত্রে TMIS হচ্ছে কারিগরির জন্য, EMIS হচ্ছে জেনারেলের জন্য, এবং MEMIS হচ্ছে মাদ্রাসার জন্য। পরের প্রশ্ন নম্বর 79, ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে লাইন ও স্টাফ সংগঠনের প্রধান বৈশিষ্ট্য কোনটি, সঠিক উত্তর অপশন বি, বিশেষজ্ঞ বা উপদেষ্টা পরামর্শ। এবারে 80 নম্বর প্রশ্ন, যেটা আজকের মডেলের জন্য শেষ প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির ক্ষমতা ও প্রধানের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নিরসনে কোন বিধিমালাটি কার্যকর, সঠিক উত্তর অপশন এ, ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, যেটা দেওয়া থাকবে সেইটা। সম্মানিত স্যারগণ, এরই সাথে আমাদের আজকে 80টি প্রশ্ন শেষ হলো। এবারে BNQF এর যে 10টি স্তরের কথা আমরা বলেছিলাম, সেটা সম্পর্কে আপনাদের একটু পরিষ্কার ধারণা দিয়ে আজকের মতো শেষ করতে চাই। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা BNQF, যে কোশ্চেনটা আমাদের এখানে 68 নম্বর এবং 8টা প্রশ্ন ছিল, এই অনুযায়ী সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত 10টি লেভেলের তালিকা হচ্ছে এরকম, যে লেভেল 1, যেটা লেভেল 10, যেটা আমরা উঁচু থেকে নিচের দিকে গেছি, সেটা হচ্ছে ডক্টরাল ডিগ্রির সমান, PhD যারা করবে এই সমানটা হবে তাদের লেভেলের সমান। লেভেল 9 হচ্ছে মাস্টার ডিগ্রির সমান হবে, অর্থাৎ কারিগরির ক্ষেত্রে সারা বিশ্বের কারিগরি দক্ষতার একটা মান নির্ণয়ের পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এই লেভেলগুলো। এদের সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে মানগুলো করা হয় সেটা হচ্ছে এরকম: নবম হচ্ছে মাস্টার ডিগ্রি লেভেলের সমান, অষ্টম হচ্ছে ব্যাচেলর ডিগ্রি সমান, সপ্তম যেটা লেভেল 7, যেটা সেটা হচ্ছে ব্যাচেলর পাস বা ডিপ্লোমার সমান, আর লেভেল 6 হচ্ছে HSC বা NSC IB এর সমান, লেভেল 5 একাদশ শ্রেণীর সমান, লেভেল 4 হচ্ছে মাধ্যমিক বা SSC সমান,
যেটাকে NSC 2 বলা হয়। লেভেল 3 হচ্ছে নবম শ্রেণীর সমান বা ক্লাস 9 বা NSC 1 এর সমান বলা হয়। লেভেল 2 হচ্ছে অষ্টম শ্রেণী সমান বা ক্লাস 8, যেটাকে প্রি প্রফেশনাল 2 বলা হয়। আর লেভেল 1 হচ্ছে সপ্তম শ্রেণী বা ক্লাস 7, যেটাকে প্রি প্রফেশনাল 1 বলা হয়। সম্মানিত স্যারগণ, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের 18তম মডেল কোশ্চিন। সকলকে আবারও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়ে সকলের সুফল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।